যে মেয়েটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর উদ্দেশ্যে ব্রিটিশ গুপ্তচর হয়ে ওঠা নিজের স্বামীকেই হত্যা করেছিল, যার শাস্তি হিসেবে আন্দামান সেলুলার জেলে ব্রিটিশরা চালিয়েছিল অকল্পনীয় নির্যাতন, এমনকি নারকীয় অত্যাচারে তার স্তন পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। আজ সেই ভয়ঙ্কর রক্তাক্ত অথচ গর্বের ইতিহাসই শোনাবো আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত নজর রাখুন আমাদের প্রতিবেদনে। নাম নীরা আর্য। নীরার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ও মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল তার বিবাহ। তার বিয়ে হয় শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে, যিনি ব্রিটিশ সরকারের অনুগত একজন সিভিল অফিসার ছিলেন। একদিকে ব্রিটিশ শাসনের প্রতি স্বামীর আনুগত্য, অন্যদিকে নীরার অন্তরে জন্ম নেওয়া স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই দ্বন্দ্ব থেকেই তার জীবনে শুরু হয় এক নীরব কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে নীরা যোগ দেন আজাদ হিন্দ ফৌজে। তিনি রানী ঝাঁসি রেজিমেন্টের সদস্য হিসাবে শুধু একজন সৈনিকই ছিলেন না, বরং ছিলেন এক দক্ষ গুপ্তচর। বহু বিবরণ অনুযায়ী তিনি প্রয়োজনে পুরুষের ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশ অফিসারদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করতেন এবং তা আজাদ হিন্দ ফৌজের কাছে পৌঁছে দিতেন। এই দুঃসাহসিক কর্মকাণ্ড তাকে ব্রিটিশদের চোখে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। নীরার জীবনে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায় হল তার স্বামী হত্যার ঘটনা। শ্রীকান্ত দাস ব্রিটিশদের নির্দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলেন। সেই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নীরা এক চরম সিদ্ধান্ত নেন। নেতাজির প্রাণ রক্ষার জন্য তিনি নিজের স্বামীকেই হত্যা করেন। এই অসীম সাহস ও আত্মত্যাগে মুগ্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে নীরা নাগিনী নামে অভিহিত করেছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। স্বামী হত্যার অভিযোগে ব্রিটিশ সরকার নীরাকে গ্রেফতার করে আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে পাঠায়। সেখানে তার ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। বিভিন্ন জনপ্রিয় বিবরণে বলা হয় তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলতে চরম অত্যাচার চালানো হয়। এমনকি বক্ষচ্ছেদের মতো অমানবিক নির্যাতনের কথাও উল্লেখ করা হয়। তবুও নীরা আর্য নেতাজি বা আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেননি। স্বাধীনতার পর নীরা আর্য মুক্তি পেলেও তার জীবনে আর স্বাচ্ছন্দ্য ফেরেনি। কোনো সরকারি সুযোগ সুবিধা বা সম্মান তিনি গ্রহণ করেননি। জীবনের শেষ দিনগুলো তিনি হায়দ্রাবাদের চরম দারিদ্র্যের মধ্যে কাটান। কখনো ফুল বিক্রি করে, কখনো সাধারণ মানুষের সাহায্যে বেঁচে থাকেন। অবশেষে 1998 সালের 26শে জুলাই হায়দ্রাবাদের ওসমানিয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।